নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অন্যদিনের মতো আজও তোমাদের জন্য থাকছে দুটো ওয়ান্ডারফুল অলৌকিক ঘটনা। একটা গা ছমছমে ভূতের আর অন্যটা কিউট বেবি গোপালের। তবে দুটো ঘটনাই যে দুজন শেয়ার করেছেন তারা প্রথমবার অলৌকিকের ঘটনা শেয়ার করলেন। আমি যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, বাকিটা তোমাদের ওপরে। আশা করব তোমরাও মানিয়ে গুছিয়ে নেবে, যাতে নতুন মানুষেরা দিল খোলাভাবে এখানে ঘটনা শেয়ার করতে পারে। তো প্রথম ঘটনাটা শেয়ার করেছে সাথী বাউল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমায় ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা চটপট লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব করাও এখনো বাকি থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। তাহলেই তো প্রত্যেক শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি সাথী বাউল, বেলঘড়িয়াতে থাকি। আজ অব্দি এখানে অনেক মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক, দৈবিক, অলৌকিক ঘটনা শুনেছি। তবে আজ আমি প্রথমবার এখানে একটা ঘটনা শেয়ার করতে চলেছি। যদিও ঘটনাটা আমার নিজের সাথে ঘটেনি, আমার এক অফিস কলিগের সাথে ঘটেছিল এটা। তবে ওনার অনুরোধে ওনার পরিচয় এবং স্থান গোপন রাখছি। যাই হোক, এবার ঘটনাটা বলি। আমার সেই অফিস কলিগ রোজই অফিস ছুটির পর টিউশন পড়ান। পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে তাই ওনার অনেক রাত হয়ে যায়। এইরকমই একদিনের ঘটনা এটা। রোজকার মতো সেদিনও উনি অফিস করে টিউশন পড়াতে গিয়েছিলেন। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক জায়গায় পড়াতে যেতেন উনি। পড়ানো শেষ করে যখন ওঠেন, রাত তখন প্রায় 10টা। তো এরপর উনি সাইকেলে বাড়ি দিকে রওনা হলেন। ওনার বাড়ি যাওয়ার পথে দুটো রাস্তা পড়ে। একটা বাজারের ভেতর দিয়ে বড় রাস্তা, যেটা দিয়ে সময় একটু বেশি লাগে ঠিকই, কিন্তু নিরাপদ, অনেক রাত অব্দি লোকজন চলাফেরা করে। আরেকটা হলো মাঠের রাস্তা। ছেলেরা বিকেলে ওই মাঠে খেলাধুলো করে সন্ধ্যের আগে সবাই ফিরে যায়। তারপর থেকেই জায়গাটা পুরো নিস্তব্ধ, নিঝুম হয়ে যায়। লোকজন বিশেষ একটার ওদিক দিয়ে আসা যাওয়া করে না, কারণ ওই মাঠটার ব্যাপারে একটা দুর্নাম শোনা যায়, যে মাঠটা নাকি ভালো নয়। অনেক আগে যখন ইলেকট্রিসিটি আসেনি, জনবসতি কম ছিল, তখন নাকি অনেক খুন মার্ডার হতো ওই মাঠটার মধ্যে। গলার নলি কেটে পেটে ভোজালি মেরে মানুষজনকে ফেলে রেখে যেত ওই মাঠে। তাদেরই অতৃপ্ত আত্মারা নাকি ঘুরে বেড়ায় ওই মাঠের মধ্যে। রাত বিরেতে পথিকদের ভয় দেখায়, তাদের বিভ্রান্ত করে। বয়স্ক লোকেদের মুখে এরকম অনেক কাহিনী শোনা যায়। কিন্তু তবুও কেউ কেউ সন্ধ্যের পরও ওদিক দিয়েই আসা যাওয়া করে, কারণ ওদিক দিয়ে সময়টা একটু কম লাগে। তবে এরকম ঘটনা রোজ রোজ তো মানুষের সঙ্গে ঘটে না, মাঝে মধ্যে ঘটে। আর সেদিন যেহেতু ওনার একটু বেশি রাত হয়ে গিয়েছিল, উনিও ওই রাস্তাটাই ধরেছিলেন। বাড়ি পৌঁছবার তার মধ্যে সারাদিনের ক্লান্তি, তাই একটু জোরেই সাইকেল চালাচ্ছিলেন উনি। কিন্তু সেদিনই ওনার সঙ্গে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে। মাঠের পাশ দিয়ে যাবার সময় হঠাৎই ওনার মনে হলো যে সাইকেলটা টানতে ওনার খুব কষ্ট হচ্ছে। পেছনের ক্যারিয়ারে কাউকে বসিয়ে নিয়ে চললে যেমনটা মনে হয়, ঠিক ওই রকম মনে হচ্ছে ওনার। বেশ ভারী হয়ে উঠেছে যেন সাইকেলটা। উনি ভাবেন, কি ব্যাপার হলো, হঠাৎ করে সাইকেলটা এরকম ভারী হয়ে উঠলো কেন, এত জোর লাগছে কেন টানতে।
উনি তখন একবার পেছন করে তাকান, কিন্তু না, পেছনে কাউকে দেখতে পেলেন না উনি। তবুও এত ভারী লাগছে কেন সাইকেলটা? উনি তো বেশ অবাক হয়ে গেলেন। তখন আরো তাড়াতাড়ি উনি রাস্তাটা পেরোবার চেষ্টা করলেন, কিন্তু যতবারই উনি সাইকেলটা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করেন, কিন্তু ঘুরে ফিরে আবারও ওই একই জায়গায় ফিরে ফিরে আসেন। এরকম বেশ কয়েকবার হলো ওনার সঙ্গে। যতবারই উনি এগোনোর চেষ্টা করেন, কিছুতেই আর এগোতে পারছেন না। অন্ধকার মাঠের ধারে একের পর এক সব ঘটনা ঘটছে ওনার সঙ্গে। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল। ততক্ষণে উনি বুঝতে পেরে গিয়েছিলেন যে বয়স্ক মানুষেরা যে বলে মাঠটা ভালো নয়, কিসব নাকি আছে এখানে, কথাটা তার মানে ঠিকই। কিন্তু এখন উপায় বা কি আছে? কারোর কাছে যে একটু সাহায্য চাইবেন, বলবেন যে রাস্তাটা একটু পার করে দিতে, অথচ আশেপাশে লোকজনের কোনো চিহ্ন মাত্র নেই। ওদের যে আসল মতলবটা কি, সেটাই বা কে জানে। ঘাটটা যে মোটকে পেছনের দিকে ঘুরিয়ে দেবে না ওরা, অথবা মাঠের মাঝখানে নিয়ে গিয়ে উল্টো করে মাথাটা মাটির নিচে পুঁতে দেবে না, তারই বা কি মানে আছে? এসব ভেবে যখন ওনার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, আতঙ্কে দরদর করে ঘামছেন উনি, এমন সময় ওনার মনে পড়ে ওনার বাড়ি রাখা সেই নারায়ণ শিলাটার কথা। এই মহা বিপদে একমাত্র উনিই হলেন ভরসা। তখন উনি সাইকেল থেকে নেমে গায়ের পৈতিটা বের করে ঠাকুরের নাম জপ শুরু করলেন। বেশ কয়েকবার এই মন্ত্রটা জপ করার পর একটা সময় ওনার মনে হলো যে আশপাশের পরিবেশটা কেমন যেন হালকা হালকা লাগছে। সেই ভারী ভারী থমথমে ব্যাপারটা যেন কেটে গিয়েছে। তারপর উনি আবার সাইকেলে উঠে দিলেন ওখান থেকে ছুট। ঠাকুরের নাম করতে করতে জায়গাটা পার হয়ে গেলেন উনি। বাড়ির কাছাকাছি যখন পৌঁছলেন, দেখলেন যে বাড়ির লোকেরা ওনার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছেন। ওনারা ওনাকে বললেন, আজ এত দেরি হলো যে? কতবার ফোন করলাম, অথচ ফোনও ধরলে না তো। উনি বললেন, ফোন করেছিলে? কোথায়? আমি তো শুনিনি। বলে উনি পকেট থেকে ফোনটা বের করে দেখলেন, চেক করলেন কল লিস্টটা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটাও কোনো মিসড কল নেই ওই নাম্বারে। অথচ বাড়ির ফোনে ওনার নাম্বারে 13টা আউটগোয়িং কল। প্রত্যেকবারই নাকি রিংও হয়েছে। কিন্তু অবাক কাণ্ড, ওনার ফোনে একবারও সেই কল ঢোকেনি, একবারও ফোনটা রিং হয়নি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ঘটনাটা পড়তে গিয়ে বা সিচুয়েশনটা ভেবে আমার তো বেশ ভয় লাগছিল। তোমাদের কেমন লাগছিল সেটা জানিও আমায়। আর এমন অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো আমাকে। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। আর এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে মৌসুমী নস্কর কাকিমা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে ঘটনা শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার অমিত, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। তোমাকে নাম ধরেই ডাকলাম, কারণ তুমি আমার চেয়ে অনেক ছোট, আমার ছেলের মতো। আমার ছেলে অর্কপ্রভু নস্কর আর মেয়ে পূজা নস্কর তোমাকে অনেক ঘটনা পাঠায়। দীর্ঘদিন ধরেই ওরা তোমার ঘটনা শোনে, কিন্তু বর্তমানে আমাদের পরিবারের সবাই এখন আমরা অলৌকিকের ভক্ত। যাই হোক, ওরা তোমায় ঘটনা পাঠালেও আমার পাঠানো এটাই প্রথম ঘটনা। তাই যদি কোনো ভুল ত্রুটি হয় একটু সাজিয়ে গুছিয়ে দিও। আমাদের 4 সদস্যের পরিবার, ছেলে মেয়ে, আমি আর আমার হাজবেন্ড। তবে পঞ্চম একজন সদস্য আছে।
আমাদের প্রত্যেকেরই খুব আদরের সে, আমাদের গোপাল সোনা। আজকের ঘটনাটা ওকে নিয়েই। তবে তার আগে ছোট করে বলি ঠাকুরের আরো একটা মহিমার কথা। রাধা কৃষ্ণ থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ এবং আরো অনেক হিন্দু দেবদেবী আছেন আমাদের বাড়িতে। প্রতিদিন ওনাদের সেবা হয় আমাদের বাড়ি, সঙ্গে গীতা পাঠ, হরিনাম জপ সবই হয়। এছাড়াও মিন্টু পার্ক ইস্কন মন্দিরে গোবিন্দ সেবার জন্য এবং বৈষ্ণব সেবার জন্য সামান্য কিছু দিয়েও থাকি আমরা। মাঝে মাঝে গিয়ে দর্শনও করে আসি। এক কথায় একেবারে ধার্মিক পরিবার আমাদের। কিন্তু আমাদের জীবনেও একবার একটা বিপত্তি এসেছিল। 2016 সালে নভেম্বর মাসে ডেঙ্গি যখন মহামারীর রূপ নিয়েছিল, কাতারে কাতারে মানুষ আক্রান্ত হচ্ছিল, মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছিল, আমার মাও তখন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গিতে। দীর্ঘদিন কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও ছিলেন উনি। এমন অবস্থা হয়ে গিয়েছিল ওনার, কেউ বলেনি যে মানুষটা বেঁচে ফিরবে। কিন্তু সবার মিলিত চেষ্টায় শেষ অবধি মানুষটা প্রাণে বাঁচলেও প্যারালাইজড হয়ে গিয়েছিলেন উনি। উঠে দাঁড়াতে পর্যন্ত পারতেন না। ডাক্তার জানিয়েছিলেন যে উনি আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু আমার বিশ্বাস ছিল আমার ঠাকুরের ওপরে। মাকে আমি যে করেই হোক সুস্থ করে তুলবই। তাই ওই পরিস্থিতির মধ্যেও আমি হরিনাম সংকীর্তনের আয়োজন করলাম। বৈষ্ণব ভাই বোনদের ডেকে বড় করে গীতা পাঠের আয়োজন করলাম বাড়িতে। ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা ছিল আমার, যে আমার মা যেন আবার হেঁটে চলে বেড়াতে পারে আগের মতো। মিথ্যে বলবো না, ঠাকুর আমার সেই প্রার্থনা ফেলেননি। চিকিৎসা বিজ্ঞানকে পেছনে ফেলে প্যারালাইজ থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে চলে 4 বছর বেঁচে ছিলেন আমার মা। শেষে 2020 ভাইফোঁটার দিন উনি দেহ রেখেছিলেন। তারপরে অবশ্য ওনাকে নিয়ে কিছু ঘটনা ঘটেছিল। ওনার মৃত্যুর পরও আমরা ওনার উপস্থিতি টের পেতাম। আমার মেয়েকে উনি দেখা দিতেন। ও তো পুরো অসুস্থ হয়ে পড়েছিল। সেসব ঘটনা আমার ছেলে তোমায় আগেই বলেছে, তুমিও পাঠ করে শুনিয়েছ, তাই ওসব দিকে আর গেলাম না। এবারে মূল যে ঘটনাটা বলবো সেটা হলো যে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বাড়িতে আমি গোপাল পুজো করব। আমাদের বাড়িতে গোপালের একটা ফটো ছিল, মা যশোদা আর গোপাল একসঙ্গে। নিজের ছেলের মতোই চকলেট, আইসক্রিম এসব এনে মাঝে মাঝে পুজো দিতাম গোপালকে। কিন্তু যখন দেখলাম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো, সংসারে অবনটন লেগেই থাকতো, তার মধ্যে মায়ের ওই অবস্থা, একের পর এক বিপদ, তখন আমি ভাবলাম যে আমরা যেহেতু বৈষ্ণব নই, মাছ মাংস খাই, তাই গোপাল মনে হয় আমাদের পুজো নিতে চান না। সেই জন্যই একের পর এক এরকম সমস্যায় ফেলছেন আমাদের। এসব ভেবে শেষ অবধি আমি গোপালের ফটোয় পুজো দেওয়া বন্ধ করে দিলাম, আর ফটোটা নিয়ে গিয়ে একদিন জলে দিয়ে দিলাম। আমার মনে আছে তখন 2018 সাল। তারপর কেটে গেছে প্রায় একটা বছর। 2019-এর তখন সেপ্টেম্বর মাস। হঠাৎই তখন একদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। একজন ভদ্র মহিলা, চুল ছাড়া, হলুদ রঙের শাড়ি পরা, হাতে শাখা পলা, কপালে সিঁদুর, তিনি একটা দোলনা গাড়ি করে একটা বাচ্চাকে দোল দিচ্ছেন। বাচ্চাটা বড়ই অদ্ভুত। গায়ের রং নীল, মাস 6 মতো বয়স হবে বাচ্চাটার। মাথায় একটা ময়ূরের পালক, সারা গায়ে নানান রকম গয়না। ওই দেখে আমি বলছি, ও মা, এ তো গোপাল যে, এটা মূর্তি নাকি জীবন্ত? কথাটা বলতেই দেখি বাচ্চাটা আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি তখন ওনাকে বললাম, এর তো অনেক নিয়ম, তোমার নিশ্চয়ই অনেক কিছু করতে হয়, বলো।
উনি তখন বললেন, না না, তেমন কিছু করতে লাগে না, দুবেলায় একটু খেতে দিলেই হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি স্বপ্নটার কথা বললাম বাড়িতে। আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, ওরা শুনে বলল, গত বছর তুমি যে গোপাল আর যশোদার ফটোটা জলে ভাসিয়ে দিয়েছিলে না, তাই ওরা তোমার স্বপ্নে এসেছিল তোমার ভুল ভাঙাতে। বলে ওরা গিয়ে গড়িয়াহাটের একটা মার্বেলের দোকান থেকে একটা গোপাল কিনে নিয়ে এসেছিল। তারপর বাড়িতেই ওর প্রাণ প্রতিষ্ঠা হলো। পুজোর আসনে স্থাপন করলাম ওকে। আর আমাদের অনুমান, যে ভদ্রমহিলা বলেছিলেন যে ওকে দুবেলা একটু খেতে দিলেই হবে, তিনি ছিলেন মা যশোদা। এরপর থেকে বাবু, দুবেলা আমাদের বাড়িতে গোপাল সেবা হয়। আহামরি কিছুই না, বাতাসা থেকে শুরু করে ফল, মিষ্টি, চকলেট, যখন যা থাকে তাই দিয়েই ওকে খেতে দিই। আমরা বুঝতে পারি, আমরা যেমন ওকে ভালোবাসি তেমনি ও আমাদের খুব ভালোবাসে। মাঝে মাঝে একটু অভিমানও করে। তখন গোপুসোনা বলে ডাকলেই ওর সব অভিমান গলে জল হয়ে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটা কিন্তু বেশ সুন্দর আর চমৎকার একটা ঘটনা। তো আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে মায়াদি লিখেছে, কেমন আছো ভাই? চলে এসেছি আমার ভাইয়ের গলায় ঘটনা শুনতে। সত্যি বলছি, তোমার মতো বলার স্টাইল কারো দেখা যায় না। শৌরিক রয় লিখেছে, খুব ভালো লাগলো, আরো বড় হোক আমাদের অলৌকিক পরিবার। চিত্রা দেবনাথ লিখেছে, হিংসা পুষে মানুষের ক্ষতি করে কোনোদিনও কারো ভালো হয়নি আর হবেও না। গীতা লিখেছে, হ্যালো সোনা ভাই, শুভ দোল পূর্ণিমা, তোমাকে অনেক অনেক আশীর্বাদ করলাম। সুমিতা লিখেছে, দারুণ ভাই, কারো খারাপ করে কেউ কখনো ভালো থাকে না। এছাড়াও কমেন্ট করেছ সুপ্রিয়া দাস, অপু ঘোষ, মনীষা বিশ্বাস, প্রদীপ সেন, আশিস কোলে, চন্দন চ্যাটার্জি, মধুস ঘরকন্যা ব্লগ, মৌসুমী মুখার্জি, অনিন্দ মিত্র, লাকি স্টার, গণেশ ঘোষ, স্বপ্নলীল কর, টিএন তিরুম, স্বপ্ন বাজাল, সরস্বতী হালদার, শর্মিষ্ঠা ঘোষ, পিয়ালি সরকার সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বহু ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।